শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিডল মিল্ক সোপ বার রাঙা সকাল অনুষ্ঠানে। দিনটি সকলের ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য, আছি আমি আনিস। আমার পক্ষ থেকেও শুভ সকাল প্রিয় দর্শক। লাবণ্য, প্রতিটি সকাল মানে নতুন সম্ভাবনা, কি বলো? একদমই তাই। এবং তার আগে তোমাকে জানাতে চাই শুভ সকাল। বেশ শুভ সকাল অনেকদিন তোমাকেও। পরেই তোমাকে পেলাম, আমার খুব ভালো লাগছে। আমারও ভীষণ ভালো লাগছে, বাট তোমার একটু বোধহয় অসময় যাচ্ছে, তাই না? এই নিয়ে আমাদের জীবন আসলে ভালো সময় ভালো মন্দ মিলেই, ভালো মন্দ সবকিছু মিলিয়ে আসলে আমাদের জীবন চলে যায়। একদমই তাই। একটা ভালো দিক এটাই যে রাঙা সকাল পরিবারের সাথে থাকলে আমার মনটা একটু ভালো হয়ে যায়, তেমনটা আজও তাই। নিশ্চয়ই তাই। আমার কাছে মনে হয় যে দুঃখের দিনগুলো কিন্তু বেশি দিন থাকে না, তাই না? মেঘ কিন্তু কেটে যাবেই, কেটে লাবণ্য। যাবেই, একদমই তাই। চলো, আজকে একজন চমৎকার মানুষ রয়েছেন, তার সঙ্গে আমরা পরিচিত হই। চলো প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি সংগঠক মোহাম্মদ আলী। চলুন এই চমৎকার মানুষটিকে আমরা স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? আমরাও খুব ভীষণ ভালো আছি। পুরো অনুষ্ঠান জুড়ে আসলে আপনার জীবনের গল্পই আমরা শুনতে চাই বা শুনবো। আপনার জীবনটা আসলে খুব ইন্টারেস্টিং। আপনি খুবই ছোট্ট একটা চাকরি দিয়ে জীবন শুরু করেছেন, অফিস সহকারী ছিলেন, এবং এর মধ্য দিয়েও আপনি আসলে মানুষকে নিয়ে ভেবেছেন, পথ শিশুদের নিয়ে কাজ করেছেন। ছোট্ট করে শুরুতে জানতে চাই, এই চিন্তাটা আসলে আপনার কিভাবে আসলো? আমি প্রথমেই বলবো যে রাঙ্গা সকাল এমন একটা অনুষ্ঠানকে এসে আমি আসলে আমার মনটাই রাঙ্গা হয়ে গেছে। কারণ আপনাদের মতো দুজন মানুষ রাঙ্গা সকাল, যে আপনাদেরকে দেখলে আসলে অনুষ্ঠানটা আমাদের যে কোনো মানুষই মন রাঙ্গা হয়ে যাবে। পৃথিবীতে 18,000 মাখলুকাত, 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো যে মানুষ, এবং এই মানুষের জন্য কাজ করাই সর্বশ্রেষ্ঠ কাজ। এবং মানুষ হিসেবে আমাদের দায়িত্ব, আমার দায়িত্ব অন্য একজন মানুষের পাশে দাঁড়ানো। আমরা সেই মানবিক চিন্তা থেকে, দায়িত্ববোধ থেকে মানুষের জন্য কাজ করার আগ্রহ করছি। আমি মনে করছি যে আমি যদি পৃথিবীতে বাঁচতে চাই, ভালো থাকতে চাই মানুষের, তাহলে আমাকে অন্যের মুখে হাসি ফুটিয়ে, অন্য মানুষের মুখে হাসি ফুটিয়ে নিজে ভালো থাকা যায়। কখনো কিন্তু আমার পাশে একজন মানুষ যদি অসহায়ত্ব থাকে, আমার পাশে মানুষ একজন যদি দারিদ্র থাকে, আমার পাশে মানুষ একজন যদি কান্না জড়িত থাকে, আমি কখনো সুখে থাকতে পারবো না। আমাকে সুখে থাকতে হলে, আমাকে ভালো থাকতে হলে আমার পাশের মানুষটিকে ভালো রাখতে হবে, তবেই আমরা কিন্তু ভালো থাকতে পারবো। তবে ওই যে বলে না, সবাই বলে নিজেকে নিয়ে একটু ব্যস্ত থাকা, নিজেকে ভালো রাখা, নিজের স্বার্থ দেখা, এই মানুষগুলোর ভিড়ে আসলে আপনি আসলে অন্যরকম। কারণ সবাই সকলের হাসি ফোটাতে পারে না। কিন্তু আজকের এই সময়টা রাঙা সকালের নিয়ম অনুযায়ী আপনার সকাল, একদম ছোটবেলার সকাল, ছোটবেলার স্মৃতি, সেগুলো একটু জানতে চাই। আপনার জন্ম হয়েছে ভোলাতে, সেই ভোলার স্মৃতি, সেই গ্রামীণ পরিবেশ কেমন কাটিয়েছেন সেই সময়গুলো? ছোটবেলা থেকে যদি ফিরে যেতে চাই, তখন আফসোস লাগে যে ছোটবেলা কি ছিলাম। এখন ছোটবেলা যে শৈশবকাল, ছোটবেলা কিশোরকাল, ছোটবেলা যে বন্ধু বান্ধব, গ্রামীণ ঐতিহ্য এখন কিন্তু এখন নাই। এখন ওগুলোর কথা যদি ফিরে যেতে হয়, তাহলে আবেগ আপ্লুত হয়ে যেতে হয়। কারণ আমরা ছোটবেলা যখন গ্রামে ছিলাম, গ্রামে যে একটা পরিবেশ, এখনকার একটা পরিবেশ, এখন আর গ্রাম নাই। এখন একটা গ্রাম একদম শহর মতো হয়ে গেছে। তারপরে যেহেতু সুযোগ পেয়েছি যে গ্রামের এই স্মৃতিগুলো তুলে ধরার বলার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে, সেক্ষেত্রে আমি বলবো যে গ্রামের নাম যে পরিবেশটা, এটা ছিল একটি সুজলা সুফলা শ্যামল বাংলাদেশের মতো একটা যে পরিবেশ, সতেজ একটা পরিবেশ ছিল, যেখানে বন্ধু বান্ধবদেরকে নিয়ে স্কুলে যেতাম, দল বেঁধে স্কুলে যেতাম, দল বেঁধে আবার স্কুল থেকে আসতাম। স্কুল থেকে শেষ করে আমরা পাশে আমার নদী ছিল, ছোট নদী ছিল, ওই নদীতে সাঁতার কাটতাম একসাথে। এই সাঁতার কাটতে গিয়ে দেখা যাচ্ছে যে আমার মা বাবা পিছু ঘুরতো, আমাদেরকে খুঁজতো যে ছেলেটাকে স্কুলে পাঠাইলাম, স্কুল থেকে এসে বাসা নিয়ে এসে কিন্তু কোথায় গেল। বাসা মা বাবা যখন না দেখতো, বইগুলো রেখেই দূর মেরে চলে যেতাম নদীর পাড়ে। নদীর পাড়ে গিয়ে নৌকা, ছোট ছোট ডিঙ্গি নৌকা, আমাদেরকে বলা হতো দেশি গ্রামে ডিঙ্গি নৌকা বলা হতো। ওই ডিঙ্গি নৌকাতে গিয়ে আমরা নৌকা মাঝখানে গিয়ে নদী থেকে লাফ দিতাম বা চাপ দিতাম বন্ধু বান্ধবদেরকে নিয়ে। তো এই যে গ্রামীণ যে বিষয়গুলো, এগুলো আসলে অনেক আনন্দদায়ক ছিল, মানে চমৎকার একটা দিন উপভোগ আমরা করছিলাম তখন ছোটবেলা। এরপরে আমাদের পাশে দেখা যেত আউশ ধান থাকতো, তখন গ্রামে তখন প্রচুর পানি থাকতো, আউশ ধান থাকতো। তো আউশ ধানের মধ্যে যখন আমার বাবা যখন ধান কেটে যেত গ্রামে জমিতে, তো আমি আমার বাবার সাথে যেতাম। যাওয়ার পরে কি হতো, পানি ছিল অনেক, কোমর পর্যন্ত পানি থাকতো। তো আউশ ধান কাটতে কাটতে ওখানে কিন্তু চিংড়ি মাছ কিন্তু বেশি উঠতো।
আচ্ছা। তো আমরা কি করতাম, আমি একটা ব্যাগ নিয়ে যেতাম, আমার বাবা কি করতো, মাছ ধান কাটতো আর আমি মাছ ধরতাম। এই মাছ তখনকার গ্রাম অঞ্চলে যে মাছের যে মানে ছিল, এখন কিন্তু সেই মাছ দেখা যায় না। তারপর দেখা যায় চিংড়ি মাছ, আমাদের দেশে আমাদের গ্রামে বাইলা মাছ বলা হতো। যখন নদীতে আপনার জমিতে গরু দিয়ে হাল চাষ করতো, তখন হাল চাষ করার পিছন থেকে কিন্তু মাছগুলো লাভ দিয়ে উঠতো। তারপর আমরা গ্রাম অঞ্চলে কি করতাম, ওই নদীর বাদ দিয়ে আমরা কি বাদ দিয়ে তখন পানি সেচ দিতাম, সেচ দিয়ে ওখান থেকে মাছ ধরতাম। তো এই যে গ্রামের যে বিষয়গুলো, অনেক ইতিহাস আছে গ্রামের সাথে জড়িত, গ্রামের সাথে আমাদের সাথে মানে স্মৃতি জড়িত অনেক ঘটনা রয়েছে। এরপরে দেখা যাচ্ছে আমরা যখন বন্ধু বান্ধব নিয়ে স্কুলে যেতাম, স্কুলে লেখাপড়ার পাশাপাশি আমরা কানামাছি খেলতাম, মৌমাছি খেলতাম, দাগ দেওয়া খেলতাম। যে যত দাগ দিতে পারে, আমি একজনের দাগ দিতাম, আমি কয়টা দাগ দিতে পারছি সেই দাগগুলো খুঁজে বের করবে। আচ্ছা। এখন যদি সে খুঁজে বের করতে না পারলে আমি জিতে খেতাম। হ্যাঁ। এরপর দেখা যায় চারা খেলতাম, মানে বাচ্চাদের গুলো ডাঙ্গুলি খেলতাম। একবার এই ডাঙ্গুলি খেলতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আচ্ছা। চোখে লেগে নাই, যখন আমরা ডাঙ্গুলি খেলতাম, খেলতে গিয়ে যখন এরকম মারছি, মারার কারণে এই ডাঙ্গুলি গিয়ে পড়ছে স্কুলের গ্লাসে। স্কুলের ক্লাসে গিয়ে যখন পড়ার পর কারণে তারপরে আমাদের স্কুলের ম্যাডাম তো ফায়ার হয়ে গেছে যে এটা কি করছে। আমরা কিন্তু কেউ স্বীকার করিনি যে এটা আমরা করছি। পরবর্তীতে কি করছে, আমাদেরকে ওয়ার্নিং দিয়েছে যে এখানে আমাদের সবাইকে মারা হবে, যদি এটা স্বীকার না করা হয় আমরা এখানে যারা খেলাধুলা করছি প্রত্যেককেই বেরোবে। পরে আমি নিজেকেই শপথ দিলাম যে ম্যাডাম, আমি এটা আসলে দুর্ঘটনা, এটা আমি নিজেই করছি। পরে আমার এই কথা বলার কারণে, সত্য স্বীকার করার কারণে আমাকে মাফ করে দেওয়া হয়েছে, যা করে ইয়ে করে না। আরেকটা ঘটনা ঘটেছে, এটা ইন্টারেস্টিং ঘটনা। সেটা হলো আমাদের স্কুলের যে বাগমারা প্রাথমিক বিদ্যালয় ছিল, আমার শৈশবকালের স্কুলের নাম বাগমারা বোলার চরসময়া গ্রামে, বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো আমার স্কুলটা ছিল একটু ভিতরে, আর স্কুলে যাওয়ার যে পথটা, রাস্তাটা ছিল চিকন। তাহলে আমার বন্ধু বান্ধব আমরা 3-4 জন আমরা স্কুলে যখন যেতাম, 2-3টা মেয়ে এখান থেকে আসতো আর আমরা যেতাম। এই যাওয়ার পথে কি করছে, আমাদের গায়ে ধাক্কা লেগে মেয়েটা পানিতে পড়ে গেছে। এখন পানিতে যখন পড়ে গেছে, এখন মেয়েটা তো রাগ ফায়ার, মেয়ে কি করছে, এখন টিচারের কাছে বিচার দিয়েছে যে আমাদের মেয়েটা অভিযোগ দিয়েছে যে আমরা ধাক্কা মেরে ফেলে দিছি। কিন্তু আসলে ধাক্কা মারা আমরা ফেলিনি, আমরা রাস্তাটা চিকন ছিল, এই জন্য হয়তো সে আমাদের গায়ের সাথে পড়ে। আর আমরা তো একটু দুষ্ট প্রকৃতির ছিলাম ছোটবেলার, হয়তো এমনটা হইতে পারে। পরে যখন টিচারকে মানে কমপ্লেন করার পরে আমরা 3 বন্ধু ছিলাম, আমাদেরকে 3 জনকে একেবারে লাইব্রেরির ভিতরে নিয়ে দাঁড় করিয়ে কান ধরে দাঁড় করে রাখছে। শুধু কান ধরে রাখছে না, তখন জোর ব্যাট ছিল, জোর ব্যাট দিয়ে মানে 2টা ব্যাট একসাথে করে প্রচুর মারছিল আমাদেরকে। যে অত্যাচার কথা হলো যে কোন রকম মেয়েদের সাথে ফাজলামি বা দুষ্টামি এটা বরদাস্ত করা হবে না। এই জন্য সে কি করছে, আমাদেরকে জোর ব্যাট দিয়ে মারছিল এবং ক্লাসে সবার সামনে কান ধরে দাঁড় করে রেখেছে যে ভবিষ্যতে এই ধরনের যদি কাজ করো, আজকে 3 জনের শাস্তি দিয়েছে, ভবিষ্যতে এদেরকে দেখে তোমরা শিক্ষা নাও যে ভবিষ্যতে তোমাদের এরকম হবে যদি কোনো মেয়ের সাথে কেউ দুষ্টামি করো। তো এই জন্য এরকম করার কারণে তো আমরা কি করছি, আস্তে আস্তে শুধরে গেছি আসলে যে না, আমরা কিন্তু আবার ওই মেয়ের প্রতিশোধ নেওয়ার জন্য আমরা আবার চেষ্টা করছি যে আমরা তো তোমাকে ধাক্কা দেই নাই, কিন্তু তুমি আমাদেরকে কমপ্লেন করছো, কমপ্লেন করার কারণে আমাদের শাস্তি হয়েছে। এটা কিন্তু আসলে ছোটবেলায় আসলে নানান গল্প আসলে এরকম থেকে যায়। এবং একটু জানতে চাই পরিবারের কথা একটু শুনবো। পরিবারের সে সময় কে কে ছিলেন, আপনারা কয় ভাই বোন ছিলেন? পরিবারে আসলে তখন আমরা 2 ভাই, একেবারে ছোটবেলায় আমরা 2 ভাই ছিলাম, এক ভাই 2টে ছিলাম। তবে এখানে আরেকটা ঘটনা রয়েছে, যেটা আসলে কখনো বলার সুযোগ নেই, আপনার মাধ্যমে বলছি। সেটা হলো আমার বাবা ইটভাটায় কাজ করতো গ্রামে। ইটভাটা যখন কাজ করতো তখন আমরা কি করতাম, দুপুর বেলায় আমরা মাথায় করে বাড়িতে করে ভাত বেঁধে ভাত নিয়ে যেতাম বাবার জন্য। তো আমি একদিন যখন আমার ছোট ভাই যখন ভাত নিয়ে যাচ্ছি দুপুরবেলা, তখন আব্বা কি ভাত খাচ্ছে। এই অবস্থায় আমার ছোট ভাইটা ছিল একটু দুষ্ট প্রকৃতির, আমার চেয়ে বেশি দুষ্ট ছিল। তো ও ছিল, ভাইটা কি করছে, তখন দেখবেন যে ইটভাটার ভিতরে অনেক মাটির গোলা থাকে বড়, তখন ওই পাশে আবার নদী। পরে কি করছে, ও পাইপ নিয়ে সে কাদা মাটিতে পানি দেওয়া শুরু করছে। পানি দেওয়া শুরু করতে করতে কি করছে, ওটা আর বুঝতে পারে না, আমিও চাচ্ছিলাম, ও ছিল সাথে। পাইপ দিতে পানি কি যখন নিচ থেকে পানি দেওয়া শুরু করে, উপরে কিন্তু
মাটিটা নরম হয়ে পড়ে যায় পরে। তো কি করছে, ও পানি নিতে গিয়ে ওই উপরে পুরো মাটির গোলাটা তার উপরে পড়ে গেছে। আমি এবং আমার ভাই দুজনে ছিলাম, কিন্তু আমি দৌড়ে চলে আসতে পারছি, সে আসতে পারে নাই। সে একদম পুরো মাটির গোলের ভিতরে পড়ে গেছে। পরে আমি যখন চিৎকার করেছি, চিৎকার করার পর আশেপাশে অনেক মানুষজন আসছে। আসার পরে কিন্তু ওখান থেকে কোদাল দিয়ে শাবল দিয়ে যে যেভাবে পারছে মাটি সরিয়ে তাকে ওখান থেকে বের করছে। মিনিমাম আধা ঘন্টা সে মাটির গোলার মধ্যে ছিল, কাদা মাটির ভিতরে। পরে কি করছে, ওখান থেকে বের করে আসার পরে আমার বাবাকে জানা, আমার চিৎকার শুনে আমার বাবা দেখছে, দেখার পর বাবা অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হওয়ার পরে আমি কি আমার বাবার দিকে দেখবো না আমার ছোট ভাইয়ের দিকে দেখবো? তো মানুষজন সবাই আমার ওই ছোট ভাইকে তুলতেছে মাটিতে। তখন থেকে ওখান থেকে উঠানোর পরে আমার ছোট ভাইয়ের চোখটা মানে একটু ইয়ে গেছে, সমস্যা তখন থেকে আমার বাইরের চোখের সমস্যা। তো এই যে মানে ঘটনাটা, এটা আসলে খুবই মর্মান্তিক একটা ঘটনা আমাদের ভাইয়ের পরিবারের প্রতি হয়েছিল। পরে আমরা কি করছি, আমার ভাইকে নিয়ে আমার বাড়িতে গেছি। যাওয়ার পথে আবার তখন আমাদের নদীর এপার ওপার পারাপার একটা ছিল, যে তখন নৌকা দিয়ে পার হতো। তো 2 টাকা ছিল নৌকা ভাড়া। তো অনেক রাত হয়ে গেছে। রাত হয়ে যাওয়ার পরে আমরা যখন ডাক্তার দিয়ে রাত হয়ে গেছে, আর যেতে পারিনি। না পারার কারণে নৌকা দিয়ে যখন ওই পারে চলে যাচ্ছে, নৌকা পাচ্ছি না। তারপর আরেকজন থেকে আমরা কোনো কৌশলে আমরা একটা নৌকা ব্যবস্থা করছি। করার পরে নৌকা সব বন্ধ, রাত 12টা-1টা বাজে গেছে, আর তার নৌকা থাকবে না। তো বন্ধ হয়ে যাওয়ার পরে কি করছে, আমার ভাইকে নিয়ে সে চলে যেতে পারছে, আমি আর যেতে পারিনি। আচ্ছা, আমি এই পারে রয়ে গেছি। রয়ে পরে এখন তারা মনে করতেছে, ওই পারের লোকরা মনে করতেছে, আমার বাবা মা মনে করতেছে আমি হারাই গেছি। এখন পুরা গ্রামবাসী মিলে, সবাই মিলে লাইটার নিয়ে, এবং গ্রাম বলতে বলো কফি বলতো বা চেরাকবাতি বলতো, হ্যাঁ, চেরাকবাতি নিয়ে সবাই মানে দল বেঁধে আমাকে খোঁজা শুরু করছে। যে সোজা খুঁজতে পরে আমাকে নদীর এপারে গেছে, আমি এক কোণে বসে আছি। আমি তো অসহায় মানুষ, ছোট ছিলাম, এত কিছু জানি না। পরে আমাকে নিয়ে আবার বাড়িতে সবাই চলে গেছে। তখন থেকে আমার ভাই এবং আর ইটভাটা আর যাওয়া যায়নি। এবং পরবর্তী সময় কি সে সুস্থ হয়েছিল? হ্যাঁ, সুস্থ হয়েছিল, এখনো আছে আল্লাহর রহমতে, এখন আছে। তবে চোখের একটা প্রবলেমটা রয়ে গেছে, সমস্যাটা এখনো রয়ে গেছে। আসলে ছোটবেলায় আসলে এই ধরনের দুর্ঘটনা আমরা আসলে ফেস করেছি, তাই না? বাবা মা অনেক বেশি চিন্তিত থাকতেন আমাদেরকে নিয়ে, কি না কি সবসময় আসলে ঘটিয়ে ফেলি। আপনার বাবা ইটভাটায় কাজ করতেন, তাহলে বলা যায় যে আপনি ছোটবেলা থেকে বোধহয় বেশ স্ট্রাগল করছেন, তাই না? মানে আপনাদের পরিবার, আমাদের পরিবারটা ছিল নিম্ন থেকে নিম্ন পরিবার। আচ্ছা, এতটা নিম্ন পরিবার আসলে। তবে এখন বলতে আমার থেকে গর্বিত মনে করি যে আমার বাবা এত গরিব হয়েও, আমাদের পরিবারটা এত গরিব থাকা সত্ত্বেও, আমার মতো একটা মানুষ কিভাবে, আমি গরিবে বুঝে গরিবের ব্যথা। তা আমি গরিবের থেকে বুঝতে পারছি যে আসলে গরিবের দারিদ্রতারা একটা মানুষের কতটা অসহায়ত্ব জীবন কাটতে হয়। তখন থেকে আমি চিন্তা করছি যে না, আমি যে গরিবের অবস্থা বুঝছি, কিন্তু আমি ভবিষ্যতে এমন কাজ করব যাতে গরিবের পাশে থাকতে পারি, অসহায়ত্ব দূর করতে পারি, মানুষের কষ্ট লাঘবে আমি যেন তাদের পাশে থাকতে পারি। কারণ আমি জানি যে একটা দরিদ্রতার কতটা কষ্ট। সেই কষ্ট থেকে আমি নিম্ন পরিবার থেকে নিম্ন যখন আমরা গ্রাম থেকে দেখতেছি আমাদের অসহায়ত্ব জীবন, আমরা আর পারছি না। সারাদিন আমার বাবা যখন সারাদিন মাঠে কাজ করতো, টাকা পেত 40 টাকা সারাদিন কাজ করে। তো এই 40 টাকা তখনকার যুগে তো অনেক বিষয়, কিন্তু তারপরও অনেক অভাব ছিল তখন, পুরো দেশ জুড়ে অভাব ছিল। প্রতিটা মানুষের, যারা গরিব ছিল তাদের অভাবটা তো সীমাহীন। পর আমরা জীবিকার তাগিদে চট্টগ্রাম চলে আসলাম, সম্ভবত 2006 সালের এরকম হবে। আমরা যখন চট্টগ্রামে চলে আসলাম পুরো পরিবার সহ আমরা চট্টগ্রাম চলে আসার সময় একটা দুর্ঘটনা। তখন আমি ছোটবেলায় আবার স্কুলে পড়তাম, তো স্কুলের পাশাপাশি মাদ্রাসায় মক্তবে পড়তাম গ্রামে। আচ্ছা, এমনি চট্টগ্রাম আসার ঘটনা কি ছিল? চট্টগ্রাম ঘটনা হলো যে চট্টগ্রাম যখন ওই যে দারিদ্রতা, জীবিকার তাগিদে চট্টগ্রাম চলে আসলাম। আচ্ছা, তো যখন চট্টগ্রামে আসলাম, আসার পথে যখন আমরা প্রথম আসছি, তখন কিন্তু চট্টগ্রাম তো অত কিছু চিনি না। আমার বাবা আগে থেকে চট্টগ্রামে কাজ করতো, টুকটাক কাজ করে গ্রামের ইয়েতো। সেই সুবাদে চট্টগ্রাম আমরা যখন আসছি, তখন আসার সাথে সাথে তো আমরা জীবিকায় নামতে পারিনি। তখন কি করছি, আমরা একটা বাটি নিয়ে একটা চট্টগ্রাম বন্দরনগরী 38 নম্বর দোপার দিকের পাড়াল আমাদের এলাকা, এখন আমরা সেই এলাকায় আছি। তো ওখানে একটা রুম ভাড়া নিলাম 700 টাকা। 700 টাকা নিয়ে যখন আমরা ভাই বোন আমরা ছিলাম 3 জন। যখন আসার পরে কি করছি, একটা বাটিতে করে একজন ভাত খেত, আরেকজন দাঁড়া থাকতো। একজন ভাত খাওয়া শেষ হতো, তখন আরেকজন আমরা খেতাম। একটাই বাটি ছিল, প্লেটও ছিল না, জাস্ট বাটি ছিল। ওই বাটিতে করেই আমরা কিন্তু
খাবার খেতাম, মানে সিরিয়ালে একজনের পর একজন, এতটা আমরা। তখন পরিবারে কে কে ছিলেন? মা তখন বাবা, আমার মা ভাদু বাবা ভাই? ছিল, ভাই বোন ছিল, আমি ছিলাম, আমার ছোট ভাই ছিল, এরপর বোন ছিল। আপনার কত বয়স তখন? আমি তখন আমার সম্ভবত বয়স হবে 12 কি 13। 2006 সালে আপনি চট্টগ্রামে আসলেন ভোলা থেকে। সে সময় বলছিলেন যে বেশ দারিদ্র ছিল আপনাদের পরিবারে এবং একটা নতুন সম্ভাবনার দিকে আসলে ধাবিত হওয়ার জন্যই চট্টগ্রামে আসা। পড়াশোনা তো একেবারেই পাট চুকে গেছে, মানে ওটা তো আর চিন্তাও করা যাচ্ছে না, তাই না? আসলে ওই যে মানে যখন স্থান বদলানো হয়, পড়ালেখা বদলে যায়। তো আমরা যখন স্থান চট্টগ্রাম থেকে, গ্রাম থেকে যখন শহরে চলে আসছি, আমার বাবা আমার স্বপ্ন ছিল আমাকে হাফেজ, কোরআনের হাফেজ বানাবে। আচ্ছা। ওই রকম একটা স্বপ্ন ছিল, এসব বাস্তবায়নের জন্য চেষ্টা করছে। তখন তার বুঝতে পারে নাই, তখন আমাকে কি করছে, চট্টগ্রামে একটা এসে তখন ওই মাদ্রাসায় আমার গ্রামে, আমার যেখানে আমরা চট্টগ্রাম ছিলাম পাশে কিন্তু একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় তৈবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাজিল, তো এটা আলিয়া মাদ্রাসা। তো ওখানে আমাকে ভর্তি করানো হয়েছে, যে মানে সে এক একজন এক এক রকম বুঝে যে ওখানে ভালো মাদ্রাসা, এটা পড়তে এখানে হাফিজ হতে পারবে। তারপরে হাফিজ হওয়ার আগে বাংলা, আরবি, ইংরেজি সব এখানে আছে, সব পড়া পাবে। তো আমরা বুঝতে পারিনি, না পড়ে চলে কিনা আমাকে আলিয়া লাইনে ভর্তি করানো। তো ভর্তি করানোর পরে যখন আমি এখানে ভর্তি হয়েছি, ক্লাস 2-তে এসে ভর্তি হয়েছি। আচ্ছা। তো ক্লাস 2-তে যখন আমি ভর্তি হলাম, তখন গ্রাম থেকে আসলাম, গ্রামের পরিবেশ একরকম ছিল, হঠাৎ করে শহরে আসা, তো নতুন পরিবেশের সাথে মানিয়ে নেওয়াটা সহজ হয় না। হ্যাঁ, আর শহর অঞ্চলে যারা ওই ধরনের মাদ্রাসা পড়ালেখা করে, তাদের পরিবেশ আমাদের পরিবেশ পুরোপুরি আলাদা। তখন যখন আমি ক্লাসে যেতাম, তখন আমাকে কিন্তু আমার সাথে কেউ বসতে চেত না। একটা পাঞ্জাবি পরতাম, মানে ময়লা আবর্জনা, মানে বড় মোটা পাঞ্জাবি, হ্যাঁ, তখন পর্যায়ে পড়তাম। এবং সবাই টিফিন নিত, নাস্তা, ভালো ভালো নাস্তা, রেস্টুরেন্টের নাস্তা, ঘরের তৈরি নাস্তা নিত, আর আমি টিফিন নিতাম মুড়ি। আমাকে ওই স্কুলে ব্যাগে করে মুড়ি নিয়ে যেতাম টিফিন, এটা ছিল আমার জন্য টিফিন। তখন আমার যখন ক্লাসে বসতাম টেবিলে, আমার সাথে কেউ বসতো না, সবাই আলাদা আলাদা যার যার মতো করে বসতো। পরে যখন আস্তে আস্তে যত দিন যাচ্ছে, আমার লেখাপড়ার আগ্রহ বাড়ছে এবং দেখতেছি আমি লেখাপড়া ভালো হচ্ছে, তখন আস্তে আস্তে যখন আমি প্রথম জয়েন দিয়েছি, তখন সিরিয়াল নাম্বার, মানে রোল নাম্বার ছিল আমার 65। আচ্ছা। তো 65 নম্বর রোল ছিল। আর আমার পরিবেশে সহজে যে কেউ মানে পরিবেশটা মানিয়ে নিতে পারবে না। তো না পারার কারণে আমি কি করতাম, আমিও একা একা থাকতাম, ক্লাসে বসতাম সবার পিছনে গিয়ে, সামনে গিয়ে বসতাম না, একদম পিছনে গিয়ে ক্লাসে বসতাম। তো আসলে আপনি নিজে কষ্টে বড় হয়েছেন এবং মানুষের কষ্ট আসলে উপলব্ধি করেছেন। আপনার সম্পর্কে কিছু তথ্য আছে, আমরা একটু দর্শকদের জানিয়ে দিতে চাই। প্রিয় দর্শক, মোহাম্মদ আলী দারিদ্র্যের বাস্তবতায় নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে গিয়ে 2012 সালে একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের কাজ শুরু করেন। পরবর্তীতে 2016 সালে ভোক্তা অধিকার বাংলাদেশে অফিস সহকারী হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে সমাজের নানান বাস্তব চিত্র কাছ থেকে দেখার সুযোগ পান। বিশেষ করে পথশিশুদের অসহায় জীবন তাকে গভীরভাবে নাড়া দেয় এবং তিনি পরিবর্তনের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নেন। এই চিন্তা থেকে 2017 সালে বন্ধুদের নিয়ে প্রতিষ্ঠা করেন বঞ্চিত শিশু অধিকার ফোরাম, যেখানে তিনি সহ-প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি হিসেবে কাজ শুরু করেন। পরবর্তীতে 2020 সালে সংগঠনটি এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন নামে নতুন পরিচয়ে যাত্রা শুরু করে। সংগঠনটির মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, সচেতনতা, ত্রাণ বিতরণ, নারী সহায়তা ও পরিবেশ সুরক্ষায় বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। 2 টাকায় স্কুল প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষার সুযোগ তৈরি করা হয়েছে এবং এশিয়ান গ্রিন বাংলাদেশ প্রকল্পে পরিবেশ নিয়ে কাজ চলছে। নারী স্বাবলম্বিতা, চিকিৎসা সহায়তা, বন্যা দুর্গতদের সহায়তা এবং সামাজিক সংলাপ আয়োজনে রয়েছে তাদের সক্রিয় ভূমিকা। সামাজিক কাজের পাশাপাশি তিনি নিজের রেস্তোরাঁ ও কনস্ট্রাকশন ব্যবসাও পরিচালনা করছেন সমান দক্ষতায়। তার সামাজিক কাজের স্বীকৃতি স্বরূপ 2022 সালে তাহিরপুরে শিশু বন্ধু সম্মাননা এবং চট্টগ্রাম বিভাগে চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড অর্জন করেছেন। এগুলো সবই আসলে আপনার মানবিক কাজের ফসল। আর মনটা আসলে সুন্দর হতে হয়, না হলে আসলে এগিয়ে যাওয়া, মানুষের জন্য কাজ করা আসলে খুব কঠিন হয়। তো যে পর্যায়ে আমরা আসলে ছিলাম, যে আপনার মাদ্রাসার জীবনের কথা শুনছিলাম, সেখানে আসলে একটা পর্যায়ে ধীরে ধীরে মানিয়ে নিয়ে সাফল্যের স্বাক্ষর রাখছিলেন, শুনি সেই কথা। দারিদ্র্যের জীবনটা যেমন মানে কষ্টের, এবং এখান থেকে উঠে আসার গল্পটা কিন্তু আবার আনন্দের। তো যখন মাদ্রাসায় আমি লেখাপড়া মানে জয়েন দিলাম, ক্লাস রেজাল্ট ভালো আসা শুরু হয়েছে। এরপরে দেখা যাচ্ছে আমার ক্লাস রোল ছিল 65,
এরপরে যখন আমি বার্ষিক পরীক্ষায় আমার রোলে চলে আসছে তখন 33-এ, বাহ। 65 থেকে 33-এ আসছে। তো এই যখন আস্তে আস্তে আসা শুরু করতেছে তখন আমার বন্ধু বান্ধবরা আমার সাথে ইয়ে ছিল, ওই আপনার মিশে শুরু করতেছে আস্তে আস্তে। এর পরবর্তীতে ক্লাস 3-তে আমার রোল আসছে তখন 13। আচ্ছা, এরপরে রোল 13 থেকে আমার রোল আসছে 4-এ। বাহ। এখন থেকে তো এখন পুরোপুরি ক্লাসের ভিতরে এখন আমার নিয়ন্ত্রণ, এখন আমার সাথেই সবার উঠা বসা, বন্ধুত্ব বন্ধুত্ব করতেছে। সম্পর্ক হচ্ছে। আমার এক স্যার ছিল, বদিউর রহমান স্যার, ক্লাস বাংলা অঙ্ক টিচার ছিল। তো আমি যখন নতুন নতুন ছিলাম তখন আমাকে দুষ্টুমি হতে হতে কি করতো, তখন আমার স্যার আমাকে একদিন বলছিল যে দাঁড় করিয়ে টেবিলে করে, বলে যে না, আগের টেবিলে দাঁড় করে আগে বলতেছে কাছে তোমরা ডামিস চিনো, ডামিস? বলে যে স্যার না, ডামিস চিনি। বলে যে ডামিস দুই প্রকার, একটা অঙ্কর সূত্র ডামিস আছে আর একটা মানুষ ডামিস আছে। আচ্ছা। তা আমাকে কি করতো, টেবিলের উপর দাঁড় করিয়ে বলে যে এটা হলো যে ডামিস। তো এই যে ওই স্যার ডামিস যখন বলা হলো তখন কি হতো, মানে আমরা দুষ্টামি করার কারণে আমাদেরকে একটু বেশি ইয়ে করতো, কিন্তু আবার আদরও করতো, মহব্বতও করতো, এবং আমাদেরকে বলতো যে তুমি যে লেখাপড়া ভালো, যারা দুষ্ট যারা থাকে তারা লেখাপড়া ভালো থাকে। তো আমরা তো দুষ্ট ছিলাম, লেখাপড়াও ভালো ছিলাম। তো সেভাবে মাদ্রাসা করতো, ক্লাস 5 পর্যন্ত মাদ্রাসায় হয়েছে, কিন্তু পরবর্তীতে আর মানে মাদ্রাসা পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। আপনি কখন আসলে গার্মেন্টসে কাজ করা শুরু করলেন? আমি গার্মেন্টসে কাজ করা শুরু করছি 2013 সাল থেকে। 13 সালে। 13 সালে যখন গার্মেন্টসে চাকরি, তখন আপনার বয়স কত ছিল? সম্ভবত তখন 18-র মতো 18 এরকম। এটা কি আপনার প্রথম কর্মজীবন, না তার আগেও থেকে আসলে কাজ করা শুরু করেছেন? আমার কর্মজীবন বলতে যদি বাইরে কোনো জায়গায় পড়তে হয় তাহলে এটাই আমার কর্মজীবন। তবে এই কর্মজীবনের আগে আমি আরেকটা কাজ করতাম। আমি ওই মাদ্রাসা পড়তাম, পাশাপাশি কিন্তু একটা ব্র্যাক স্কুলে পড়তাম। আচ্ছা। আচ্ছা, হ্যাঁ, তো ব্র্যাক স্কুলে পড়ে তখন আমার লেখাপড়া একটু ভালো ছিল, মানে আস্তে আস্তে যত দিয়েছি আমার লেখাপড়া ছিল। আবার পাশে একটা স্থানীয় মুক্তব, আরবি মুক্তব ছিল, ওখানে ছিল। তো ওখানে পড়ে আমি কি করতাম, আমার পড়ার পাশাপাশি আমি অন্যদেরকেও পড়াতাম। আচ্ছা, কিছু মানুষকেও, কিছু ছোট ছোট বাচ্চাদেরকে আমি পড়াতাম। আমাকে এলাকার মানুষ একটু অন্যভাবে দেখতো, গ্রহণযোগ্য, সমাজে একটু গ্রহণযোগ্যতা আছে, বা যে কোনো বিপদে আপদে যে কোনো কিছুতে আমার সাথে কথা বলতো, শেয়ার করতো। তো যাতে করে আমি কি করতাম, আমাকে পড়াতাম 500 টাকা মাসে বেতন পেতাম, 600 টাকা পেতাম, 300 টাকা পেতাম। এগুলো করতে করতে আমার একটু নিজেকে ওদিকে আগ্রহী হওয়া শুরু হয়েছে, যে না, মানুষ তো আমাকে টিচার হিসেবে বলতে চাচ্ছে, মানুষ আগ্রহী হচ্ছে আমাকে, আমার প্রতি আমার কাছে আসতেছে। তো তখন পড়াতাম, এবং পড়ানোর পরে আমি যখন 2012 থেকে 13 সালে আমি যখন লেখাপড়া আমার টোটালি বন্ধ বন্ধ হয়ে গেল। হ্যাঁ, তো টোটালি যখন বন্ধ হয়ে গেল তখন আমি ওখান থেকে গিয়ে যে কোনো একটা গার্মেন্টস মানে একটা প্রতিষ্ঠানে জব নিলাম। আচ্ছা, তখন জব নিলামটা কেমন হলো, জব নেওয়ার পরে তখন ওখানে আমার এক বন্ধুর সাথে, একজনের সাথে পরিচয় হয়, বন্ধুত্ব হয়। সে একটি সংগঠন, মানে মানবাধিকার সংগঠন যুক্ত আছে। তো আমাকে প্রস্তাবনা দিল যে ভাই আমরা মানবাধিকার সংগঠন করি, তুমি চাইলে আমাদের সাথে যোগদান করতে পারো। আমি যেটা কাজ কি, তখন সে আমাকে একটু যেটা কাজ যা না তার থেকে বেশি আবার বলে ফেলছে যে এটা করলে এটা করতে পারবা, এটা করলে তুমি বড় কিছু করতে পারবা, এটা করতে পারবা। মানে এমন ভাবে আমাকে বলছে, মনে হয় যে আমারই সব নিয়ন্ত্রণ, আমার কথাই সব দেশ চলবে, এরকম কথা বলছে। তা আমিও তখন চিন্তা করলাম, ঠিক আছে, তাহলে এটা যদি ভালো হয় তাহলে আমিও যুক্ত হবো। তখন আমাকে বললো যে এখানে যুক্ত হলে 1500 টাকা লাগবে ফি। আচ্ছা, সদস্য ফি, মেম্বার ফি 1500 টাকা লাগবে। 2500 টাকা তো বলছে তোমার জন্য, 1500 টাকা, 1000 টাকা ডিসকাউন্ট। পরে কি করলাম, তখন আমি গার্মেন্টসে জব করি, তখন এখানে চাকরি করে বেতন পেলাম। বেতন পাওয়ার পরে আমি বলছি ঠিক আছে ভাই, আমি বেতন পাওয়ার পরে আমি তোমাকে ফিটা দিয়ে আমি এখানে যুক্ত হব। পরে কি করছি, বেতন পাওয়ার পরে আমি এখানে যুক্ত হয়েছি। আমাকে 1500 টাকা তাকে যুক্ত মেম্বার ফি দিছি। সে আমাকে একটা আইডি কার্ড দিচ্ছে, মানে ওই প্রতিষ্ঠানের, এটার নাম ছিল এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন। আচ্ছা, এটা এখনো আছে কিন্তু সংস্থাটা, রেজিস্ট্রেশন কিন্তু সংগঠন। তখন যুক্ত হয়েছি। যুক্ত হওয়ার পরে এটার অফিস ছিল আপনার চট্টগ্রামের চারাগি পাহাড়, গিরিদর্পণ পত্রিকা ছিল। তখন এটা যখন যুক্ত হলাম, আমাদের কিছু মিটিং করি, আলোচনা করি, দেখি যে এই আলোচনাগুলো, মিটিংগুলো তাদের পত্রিকায় ছাপা হয়। তখন আস্তে আস্তে আমার ইচ্ছাটা আর একটু প্রবল হওয়া শুরু করছে, না এটা তো পাবলিসিটি একটা বিষয়। এটা কত সালের কথা? এটা হলো 2014 সালের কথা। 14 সাল। তো যখন ওখানে যুক্ত হলাম, আস্তে আস্তে এটা হচ্ছে। পরে এই সংগঠনের পক্ষ থেকে আমরা চট্টগ্রাম ইপিজেডে মোড়ে ফ্রি চিকিৎসা ক্যাম্পের একটা স্বাস্থ্য ক্যাম্প আমরা আয়োজন করেছি। যে স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন দেখা যাচ্ছে বিশাল জনগণ, বিশাল এলাকার অনেক হতদরিদ্র মানুষজনের স্বাস্থ্যসেবা নিতে আসতেছে। মানুষ মানে
ফ্রি মানে বিনামূল্যে যে বিনামূল্যে, সেবা নিচ্ছে, এই সেবাটা নিচ্ছে বা তাদের মুখে যে হাসি ফুটতেছে, তখন আমার থেকে ভালো লাগা শুরু করছে যে না, এইগুলো তো একটা মানবিক কাজের অংশ, খুব ভালো লাগতেছে এই মানুষকে আমাদের সামান্য একটু সহযোগিতা, কিন্তু আহামরি আমরা বেশি কিছু করিনি, একটু সহযোগিতায় যে একটা মানুষের মুখে হাসি ফুটতেছে, একটু মানুষ চিকিৎসা গ্রহণ করতেছে, এটা তো আসলে অনেক চমৎকার একটা কাজ। অর্থাৎ এই মানবিক সংগঠনে গিয়ে কি আসলে আপনার মানুষের প্রতি ভালোবাসা বা মানুষের প্রতি কাজ করার ব্যাপারটা তৈরি হলো, নাকি আপনার একটা ঘটনা আছে সেটা হচ্ছে আপনি যখন গার্মেন্টসে চাকরি করতেন আপনি দেখতেন যে পথ শিশুরা দাঁড়িয়ে আছে বা তারা খুব তাদেরকে কেউ মানুষ অবহেলা করছে, এই ধরনের ঘটনাও তো আসলে আছে হ্যাঁ, এই আপনার। ঘটনাটা এটা একটু শুনি। ওটা তো তখন সংগঠনের আমার প্রথম সংগঠনে যুক্ত হওয়ার কথা, কিন্তু অন্য সংগঠন, কিন্তু আমার এশিয়ান সংগঠন বা বঞ্চিত শিশু অধিকার ফাউন্ডেশন সংগঠন গঠন করার পিছনেই ওটা জড়িত। আচ্ছা। সেটা হলো, এটা তো একটা আর অন্য একটা সংগঠন হয়ে আমি কাজ করছি। যখন কাজ করছি তখন আমি মানবিক কাজকে বুঝছি নি, জানি এটাই যে মানুষের এটা করা, সবাইকে সহযোগিতা করে এটা কাজ করা, এটাই। কিন্তু এশিয়ান সংগঠন বা বঞ্চিত শিশু অধিকার ফাউন্ডেশন ফোরাম, এটা গঠন করার পিছনে কিছু রহস্য আছে বা চিন্তাধারা আছে। সেটা হলো ওই যে আমি ভক্তদিকের নামক একটা যে সংগঠন ছিল কাজীর দড়িতে, আচ্ছা তো কাজীর দড়িতে সিডি মার্কেটের 3 তলায় তাদের অফিসটা, আচ্ছা। আমি ওখানে অফিস সহকারী হিসেবে কাজ করতাম। আমার কাজ ছিল সারা বাংলাদেশে ওদের যত শাখা আছে, প্রশাখা আছে, সদস্যরা আছে, তাদের সমন্বয় করা, তাদের সাথে যোগাযোগ রাখা, যোগাযোগ মেনটেন করা। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত অফিস ডিউটি আমার। আপনি তখন আর গার্মেন্টসের না, চাকরিটাকে তখন ছেড়ে দিলেন? গার্মেন্টসের চাকরি তখন ছেড়ে দিছি। তো ছেড়ে দেওয়ার পরে তখন আমি ওখানে গিয়ে যুক্ত হয়েছি ওই সংগঠনে। তখন আমার বেতন ছিল 5,000 টাকা, আচ্ছা গার্মেন্টসের বেতন ছিল আপনার 3300 টাকা আচ্ছা। তখন আমি হেল্পারের হিসেবে জয়েন দিই। তো গার্মেন্টস থেকে একটা বন্দি জীবন। পরে ওখান থেকে কি করলাম, ওখানে গিয়ে যুক্ত হলাম, 5,000 টাকা বেতন। তারপরে ওখান থেকে যখন আমি আসা যাওয়া করতাম ওখানে, আপনি জানবেন আপনার ওই কাজীদের মোড়ে সার্কিট হাউসের সামনে আবার স্টেডিয়াম আছে, এমএআরজি স্টেডিয়াম। ওখানে বড় নামি দামি অনেক রেস্টুরেন্ট আছে, রোদেলা, মানে অনেক নামি দামি কয়েকটা রেস্টুরেন্ট আছে। তখন দেখি ওই রেস্টুরেন্টের সামনে অনেক ধনী দোলালিরা, অনেক মানে বন্ধু বান্ধব, মানে ওই রেস্টুরেন্টে যায়। আমি যখন খোঁজখবর নিলাম আসলে রেস্টুরেন্টে মানে কেমন, মানে খরচ কেমন, যা বসা খাওয়া নাস্তা করার, আমাকে একজন বললো যে এই রেস্টুরেন্টে ঢোকা মানে মিনিমাম 1 টাকা খরচ আছে। তো যখন ওরা বাইরে, তো তখন এই পাশে কিন্তু রাস্তার পাশে অনেক অসহায় বাচ্চারা, শিশুরা, পরিবার নিয়ে, মা বাবা নাই, এরকম শিশুরা রাস্তায় শুয়ে থাকতো এবং ছোট ছোট প্লেট নিয়ে তাদের সামনে গিয়ে হাত পাততো, কিন্তু তারা কেউ সহযোগিতার হাত বাড়াতো না। মাঝে মাঝে বিভিন্ন সংগঠন তাদেরকে খাবার দিত, তাদেরকে বস্ত্র দিত, নতুন পোশাক দিত, কিন্তু ওদের একটা স্থায়ী ঠিকানা মতো হয়ে গেছে ওইটা। পরে আমি চিন্তা করলাম যে এই যে ছেলেমেয়েরা দুজন রেস্টুরেন্টে খেতে বসে, মিনিমাম 1,000 টাকা 2,000 টাকা তারা একবেলা নাস্তার বিল তারা ওখানে দিচ্ছে, অথচ এই একবেলা এই 1,000 টাকা দিয়ে তার জীবন পরিবর্তন করা সম্ভব হয়। তাকে কিন্তু তার মুখে হাসি ফোটাতে কিন্তু 1,000 টাকা লাগে না, একটা চকলেট দিয়েও কিন্তু একটা শিশুর মুখে হাসি ফোটানো যায়। তো এটা হচ্ছে যে আনন্দ, এটা তৃপ্তি, কিন্তু এটা করে না করার পর আমি কি করলাম, আমার এক বন্ধু আছে উৎপল কুমার দাস, আমরা উৎপল, আশরাফ, সিরাজি, শামসুন্নার, শামু, শাহজাহান, আমরা কয়েকজন মিলে আমরা একটা প্ল্যান করলাম যে ভাই আমরা চলো আমরা সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আমরা একটা কিছু করি। আমরা তো মনে করেন বাজারটা দিয়ে বিভিন্ন জায়গায় টাকা খরচ করতে পারি। ওই জায়গায় একটা বসলে আমরা বন্ধু বান্ধব 5 জন এক জায়গায় বসি, মিনিমাম 500 টাকা বিল আছে, এটা তো কোনো আউটপুট নেই। আমরা সারাদিন বসে বাজারটা দিয়ে যদি কেউ সিগারেট খায়, কেউ পান খায়, এগুলো তো এটার কোনো তো আউটপুট নেই। তো আমরা এই টাকাটা ওদিকে খরচ না করে আমরা যে একটা ফান্ড করি, প্রত্যেক মাসে আমরা করে 10 টাকা 20 টাকা করে যে আমরা 1,00,000 টাকা জমাই, এই টাকা দিয়ে কিন্তু আমরা বাচ্চাদেরকে জন্য কিছু একটা করব। পরে চিন্তা করলাম তাহলে কি করা যায়, তাহলে এটা করতে হলে একটা সংগঠন লাগবে, একটা ফাউন্ডেশন লাগবে, ঐক্য লাগবে। পরে করলাম আমার এক শামসুন্নার, শামু আপা নামে আমার আপা আছে, ওনার বাসায় বসে আমরা প্ল্যান করলাম যে আমরা একটা সংগঠন তৈরি করব। সংগঠনটার নাম কি হবে, বঞ্চিত, যেহেতু শিশুগুলো বঞ্চিত, সমাজ থেকে বঞ্চিত, তার পরিবার থেকে বঞ্চিত, এই জন্য নামটা দিলাম বঞ্চিত, বঞ্চিত শিশু অধিকার ফোরাম। যে এই তখন আমরা একটা স্লোগানও ঠিক করলাম, যে স্লোগানটা হলো সকল শিশুর অধিকার সুন্দরভাবে বাঁচিবার, কোনো শিশু যাতে করতে না, সকল শিশু সুন্দরভাবে বাঁচতে হবে, এটা অধিকার থাকতে হবে।
আর তখন শিশু অধিকার আইন আছে, শিশু অধিকার সনদ আছে, এগুলো কিন্তু তখন আমাদের জানা নাই, ছিল না, আমরা জানতাম না যে শিশুদের অধিকার কি কি, রাষ্ট্রের থেকে অধিকার পাবে, সমাজ থেকে কি, পরিবার থেকে, রাষ্ট্র থেকে আচ্ছা। কি অধিকার পাবে সেটা কিন্তু আমরা জানতাম না, ছিল না, জানা ছিল না। না জানাতে আমরা অতটুকু দিয়ে আমরা যতটুকু চিন্তা করলাম আস্তে আস্তে ধাপে ধাপে জানবো। তো আগে শুরু করি, এরপরে কাজ করতে থাকলে আমরা জানতে পারবো। জি। পরে যখন শিশু অধিকার ফোরামটা গঠন করেছি, করার পরে আমরা চিন্তা করলাম যে এখন তো কমিটি একটা গঠন করতে হয়, নাম একটা সিলেক্ট করছি, এখন আমরা একটা কমিটি গঠন করব। কমিটিতে আমার এক সিনিয়র পার্সন, ওনাকে নাম শাহজাহান, ওনাকে করলাম প্রেসিডেন্ট, মানে সভাপতি। আচ্ছা। চিন্তা করলাম আমি তো ছোট মানুষ, আমাকে সভাপতি করলে সবাই চিন্তা করলো যে আমি যেহেতু এটার স্বপ্নদশটা আমি, এটার উদ্যোগটা আমি, আমাকে প্রেসিডেন্ট। আমি বললাম যে না, আমি যেহেতু ছোট, তখন তো আরো ছোট ছিলাম, যে না, আমার ছোট ছিলাম তো আমাকে চোখে লাগবে না মানুষের, মানে বিষয়টাকে অন্যভাবে হাসতামাশা। এখন বলছে তো মানুষ আমি এই কাজগুলো করতেছি, এখনো মানুষ হাসতেছে যে তোমার ঘর নেই, বাড়ি নেই, কিছু নাই, একটা অসহায় মানুষ, তুমি নিজে তো চলতে পারো না, তুমি আরেক মানুষের জন্য কি কাজ করবে। তো আমার একটা অনুপ্রেরণা ছিল যে একজন পত্রিকা দেখলাম, ভারতের এক নারী ভিক্ষুক, সে সারাদিন ভিক্ষা করতো, রাতে গিয়ে নাইট স্কুল পরিচালনা করতো, নাইট স্কুলে তার টাকা পয়সা দিয়ে ওই নাইট স্কুলটা চালাতো। তো আমি ওটাই আমার সবসময় ইয়া ছিল। তো আমি মনে করি যখন আমাকে যারা মানুষ বলে যে তোমার নিজের কিছু নাই, তুমি আরেকজনকে, আমি বললাম যে ভাই আমার নাই, তোমার আছে, তুমি যদি করতে পারতা তাহলে আমার করা লাগতো না। আসলে মানুষের স্বপ্নের সমান বড়। হ্যাঁ, মানুষ স্বপ্নের সমান বড়। তো তুমি যদি আমার যদি এটা দায়িত্ব না পড়ে, তো তোমার দায়িত্ব পড়ে, তুমি দায়িত্বটা পালন করো, তাহলে তো আমার করা লাগতেছে না, তোমরা করতেছো না, বিদায় তো আজকে আমার এই শিশুগুলো নিয়ে কাজ করতে হচ্ছে। পরে আমি কমিটিটা গঠন করার পরে ওনাকে সভাপতি করলাম 1 বছর 2 বছর, 1 বছর সম্ভবত উনি কমিটির সভাপতি, 6 থেকে 1 বছর উনি সভাপতির দায়িত্ব ছিল। এরপরে উনি ব্যবসায়িক কাজে বা ব্যস্ততার কারণে দায়িত্ব চালিয়ে যেতে পারেনি। পরে এরকম করে আস্তে 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 ইয়ে করলাম। পরবর্তীতে আবার চিন্তা হলো যে না, বঞ্চিত শিশু অধিকার, শিশুরা যে অনেকে আমাকে বুদ্ধি দিল যে বঞ্চিত শুধু শিশুরা না, নারীও তো আছে বঞ্চিত, তো নারীদেরকে তো এখানে অ্যাড করতে হবে। পরে আবার সংগঠনের নাম পরিবর্তন হলো। এমনি কি শিশুদের নিয়ে তখন কি ধরনের কাজ করলেন? তখন আমি শিশুদের নিয়ে প্রথম যখন শুরু করছি, তখন আমরা শিশুদেরকে যে আমরা প্রথমে চিন্তা করলাম বাচ্চাদেরকে খাবার দিব, মাসে একবার করে বাচ্চাদেরকে আমরা সবাইকে টাকা পয়সা তুলে, বন্ধু আমরা সবাই কিন্তু চাকরিজীবী ছিলাম, আমার বন্ধু বান্ধব, আমি ছাড়া বাকি সবাই চাকরিজীবী, নিজস্ব ফান্ডিং করে আমরা ওই যে যেখানে দেখলাম আমরা কিন্তু ব্যতিক্রমী কিছু প্রোগ্রাম করছিলাম, তখন কিন্তু এগুলো কখনো কেউ করে নাই। সেটা আমরা বিভিন্ন ফল আইটেম দিয়ে ফল উৎসব করতাম। একটা সিআরবি নামে আমাদের এলাকা আছে, ওখানে পথ শিশুদেরকে নিয়ে আমরা ফল উৎসব করছি। যে ফল উৎসবে এটা ফার্স্ট টাইম আমরাই করছি। এই প্রোগ্রামে আমাদের কোতোয়ালি থানার ওসি স্বেচ্ছায় এখানে উপস্থিত হয়েছিল যে না, এটা একটা ব্যতিক্রমী কাজ, এখানে আমরা উপস্থিত থাকবো, মানে ফল উৎসব। আমরা চিন্তা করলাম যে অনেক শিশু আছে যারা বিভিন্ন আইটেমের ফল দেখে কিন্তু খাওয়ার ইচ্ছা আজ থাকার পরেও খেতে পারে না। আমরা কি করলাম, যদি একদিনও যদি তাদেরকে একটু ফল খাওয়াতে পারি তাহলে কিন্তু তারা আত্মতৃপ্তি পাবে। তারপরে এরপর আমরা কি করতাম, এই কাজগুলো করতাম। পাশাপাশি কোরবান যখন আসতো, এখন আমাদের তো কোরবান দেওয়ার সামর্থ্য ছিল না, আমরা তো কোরবান দিত না, কিন্তু আমরা যে অবস্থা ছিলাম, আমাদের আরো নিম্ন অবস্থানে মানুষ আছে, আমাদের যদি কষ্ট থাকে ওদের কষ্টটা আরো কতটা কঠিন। তখন কি করবো, কোরবানের গোশত এমনও সমাজের লোক আছে যেমন এই কোরবান থেকে আগামী কোরবান পর্যন্ত মাঝখানে সে গরু মাংস খেতে পারে না। তো এখন ওই শিশুগুলো কি করবে, তাদের অবস্থা আরো বেশি করুন। তখন আমরা বন্ধুরা মিলে বললাম যে চলো আমরা অন্য একটা প্ল্যান করি। কি প্ল্যান, আমরা কোরবানে যারা কোরবান দেয় আমাদের শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব আছে, সংগঠন করতে গিয়ে তো অনেকের সাথে পরিচয় হয়েছে, আমরা তাদেরকে বলবো যে ভাই তোমরা কোরবানের থেকে কিছু মাংস আমাদের জন্য রেখে দেবে। আচ্ছা, আমাদের লোক যাবে, আমরা যাবো সরাসরি গিয়ে তোমার থেকে আমরা কালেক্ট করব। এই মাংসগুলো দিয়ে আমরা ঈদের পরে আমরা বাচ্চাদেরকে একটা খাবার আয়োজন করব। খাবারের ব্যবস্থা করা দিয়েই শিশুদের প্রতি আপনার পাশে দাঁড়িয়েছিলেন, সেই ঘটনাগুলো একটু শুনি। যেমন প্রতিটা মানুষের কিন্তু একটা স্বপ্ন থাকে। আমরা যে যারা ধনী তোলালি, যারা বড় লোক পয়সালা এবং যারা রাস্তা ছিল, প্রত্যেকটা মানুষের কিন্তু একটা পরিমাণ মানুষের স্বপ্ন থাকে। তাদেরও স্বপ্ন থাকে তারা বড় হয়ে ভালো কিছু করবে, সমাজে ভূমিকা রাখবে, লেখাপড়া করবে। অনেক শিশুদের আমরা দেখেছি যে অনেক পথ শিশু তারা অনেক মেধাবী কিন্তু লেখাপড়ার সুযোগ পাচ্ছে না। অনেক কারিগরি শিক্ষিত হাতের কাজ জানে কিন্তু সে কোন রকম সাপোর্ট পাচ্ছে না। কিন্তু আমরা যদি তাকে সাপোর্ট দিতে পারতাম সে কিন্তু অনেক বড় হতে পারতো। তো এমন ওই যে বলেছেন আমরা পথখলি, রাস্তার শিশুগুলো কিন্তু এক ধরনের পথখলি এবং পথের পুল, তাদের ভিতরে অনেক মেধা শক্তি লুকিয়ে আছে। আমরা এগুলোকে প্রভাবিত করতে পারি না, আমরা এগুলোর থেকে তুলে নিয়ে আসতে পারতেছি না। আমরা ওদেরকে অবহেলায় রেখে দিচ্ছি রাস্তা, অথচ তারা কিন্তু রাষ্ট্রের জনসম্পদ।
বাংলাদেশের প্রতিটা মানুষ, প্রতিটা শিশু কিন্তু রাষ্ট্রের জনসম্পদ। একদমই বিশেষ করে তাই। শিশুরা কিন্তু আরো বেশি জনসম্পদ। এই শিশুরা কিন্তু আগামী রাষ্ট্র পরিচালনা করবে, এই শিশুরাই আগামী দেশ পরিচালনা করবে। অথচ এই শিশুদের জন্য কোনো কেউ কিন্তু পুরোপুরি পর্যাপ্ত পরিমাণে তাদেরকে কোনো কিছু করতে পারেনি। আপনি দেখেন এই শিশুরা বাংলাদেশে কত লক্ষ পথ শিশু আছে, কত লক্ষ সুবিধা শিশু আছে, বাংলাদেশের কোনো জায়গায় তাদের কোনো নির্দিষ্ট কোনো তালিকা নেই, তথ্য নেই। তাহলে এই শিশুরা ভবিষ্যৎ কোথায় যাবে? একেবারে তাই। এবং আপনার নিজের জীবন দিয়েও যদি দেখতে চাই, আপনি এত ভালো মেধাবী স্টুডেন্ট ছিলেন, কিন্তু পরিবারের হাল ধরার জন্যই কিন্তু এই কাজের নেমে যেতে হয়েছিল। কাজের জায়গাটাতেই আসতে চাই। আপনার 2 টাকা স্কুল, যেটা শুরুতে আনিস বলছিল, এই প্রকল্পটি কবে শুরু করলেন বা প্রকল্পটির কি ধরনের কাজ করেছেন আপনারা? প্রকল্পটি হলো যে 2 টাকা স্কুল। আমরা যখন চিন্তা করলাম যে না, এই সংগঠন যেহেতু করছি, একটা সংগঠন দাঁড় করেছি, এখন আমাদের এটুকু আমরা তখন বাসে যায়, বাসের ভিতরে বিভিন্ন জায়গায় লেখা থাকতো শিক্ষা জাতির মেরুদণ্ড, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত, এই ধরনের কিছু স্লোগান বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেতাম। তখন আমরা চিন্তা করলাম আসলে তো শিক্ষা তো জাতির একটা মেরুদণ্ড, এবং শিক্ষা ছাড়া যে কোনো জাতি উন্নত করতে পারে না। একটা আমরা অনেক আমাদের মা বোন দেখেছি অনেকে এখনো টিপসই দিয়ে বিভিন্ন জায়গা থেকে টিপসই দিতে হচ্ছে। তো এটা কিন্তু বর্তমান যুগের জন্য একটা লজ্জাজনক, একটা লজ্জাকর বিষয়, এবং তারা নিজেরা লজ্জিত হচ্ছে। সবাই যখন সিগনেচার করতেছে তারা দিচ্ছে টিপসই, এটা একটা লজ্জাজনক বিষয়। তখন চিন্তা করলাম যে না, অন্ততপক্ষে সাক্ষরতার হার বৃদ্ধি করতে হবে। অন্ততপক্ষে আমরা যে শিশুগুলো আছে, আমরা ওদেরকে তো মাস্টার্স পাস করাতে পারবো না, আমরা ওদের যেখানে সরকার পাচ্ছে না, তাহলে আমরা ওদেরকে তো আমরা ওরকম কিছু করতে পারবো না। অন্ততপক্ষে যদি তাদের নিজের নামটাও শেখাতে পারি, নিজের পরিচয়টা যদি শেখাতে পারি, নিজের এলাকার নামটা লিখতে পারি, এটাই আমাদের জন্য সার্থকতা। একদম। তখন চিন্তা করলাম যে না, আমরা কি করা যায়, একটা স্কুল, আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠান করব। তখন চিন্তা করলাম যে না, 2 টাকা একটা স্কুল নামে আমরা একটা স্কুল করি। কেন? অনেকে বলবো যে 2 টাকাটা কেন করতে হচ্ছে, সবাই তো ফ্রি স্কুল করে, তো আমরা কেন 2 টাকার বিনিময়ে স্কুল করলাম? তখন আমি চিন্তা করলাম যে না, আমি চিন্তা করি সমাজের প্রত্যেকটা মানুষের একটা আত্মসম্মান আছে। একদম। আপনি মানুষ পরিমাণ তার আত্মসম্মান আছে, যে যেটুকু মানুষ তার ততটুকু আত্মসম্মান। এখন ফ্রি কথা শুনলে মানুষ কিন্তু ইগনোর করে, যে কোনো কিছু মানে ফ্রি এটা হবে না, মনে হয় কিছু করবে না, ফ্রি মানে এটা সমস্যা, খুব সহজেই সম্ভব। তখন ছিলাম যে না, আমরা ফ্রি কোনো কিছু করবো না, আমরা শিশুদেরকে এখন থেকে গড়ে তুলবো, এখন থেকে তাদেরকে বলবো যে পৃথিবীতে ফ্রি বলতে কিছু নেই, প্রত্যেকটা কাজে স্বার্থ আছে, প্রত্যেকটা কাজে বিনিময় দিতে হবে। বিনিময় ছাড়া পৃথিবীতে কোনো কিছু বলা যাবে না, বিনিময় ছাড়া কোনো কাজ করলে ওই কাজ সঠিক হয় না। তো তখন ছিলাম যে 2 টাকায় করব, এটার নাম মাত্র, এটা জাস্ট একটা প্রতীকী, যে তোমরা 2 টাকা দিয়ে ভর্তি হবা, প্রত্যেকে 2 টাকা, আমরা তো 2 টাকা দিয়ে ভর্তি হয়ে তোমরা লেখাপড়া করবা, যাতে তোমরা ভবিষ্যতে বলতে পারবে আমরা কারো দয়া লেখাপড়া করি নাই, কারো অনুগ্রহে লেখাপড়া করি নাই, আমরা টাকা দিয়ে লেখাপড়া করছি, আমরা বিনিময়ে লেখাপড়া করছি। কারণ এই পৃথিবীতে বিনিময় ছাড়া কোনো কিছু হবে না। তোমরা যদি এখন থেকে ওইভাবে গড়ে উঠো, তাহলে তোমার ভবিষ্যতে তোমার কাজ করার ইচ্ছা থাকবে। কতজন শিশু পেলেন? তখন আমি 10 জন, আমার এলাকা যেটা ছিলাম ওইখানে গার্মেন্টস অধ্যুষিত এলাকা, তারা গার্মেন্টসে, তার কোন এলাকায়? এটা চট্টগ্রাম বন্দরনগরী 38 নম্বর ওয়ার্ড, দোবার দিঘির পাড়, পাশে ইপিজেড, চট্টগ্রাম সি ইপিজেড, কর্ণপল্লী ইপিজেড, সাগরপাড়, বঙ্গোপসাগর, মানে সবকিছু আমাদের আশেপাশে, বন্দর আছে, কাস্টমস। পরে যে একটা বস্তি, ওই বস্তিতে সবাই কিন্তু যার যার পরিবার গার্মেন্টসে চাকরি করতো, কেউ ভিক্ষা করতো, কারো বাবা নাই, কারো মা নাই, এরকম অনেক শিশু আছে। এখন এই শিশুগুলো কি হবে? তাহলে আমাদের কি হতো? তাদেরকে তো তাদের নিজের ছেলেমেয়ের কথা তারা নিজেরা ভাবে না। এখন আমাদের অন্তর্গত যেহেতু আমরা সমাজে থাকি, আমরা কাজ করি, সমাজের দায়বদ্ধতা আমাদের কিছু আছে, আমাদের কিছু করা উচিত। আস্তে আস্তে তারা কিন্তু দায়বদ্ধতাতে চলে আসবে। আগে আমরা উদ্যোগ নিই, শুরু করে দিই, পরে আমরা তাদেরকে শুরু করার সহজে আসতে চাইনি, পরে আমরা তাদেরকে বিভিন্ন বিষয়ে দেখাচ্ছি, বুঝাইছি। আমরা বলছি এখানে যদি আপনারা বাচ্চাদেরকে পড়ান, তাদের বই, খাতা, কলম, পেন্সিল সব আমরা দিব, তাদেরকে শীতকালে আমরা কম্বল দিব, হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে ঈদ আসলে আমরা তাদেরকে সামাই চিনি নরুজ দিব, মানে সবকিছু দিয়ে অনেক বুঝিয়ে তাদেরকে আমরা, তখন আমরা 10 জন বাচ্চা পাইছি। কে পড়াতো ওদেরকে? তখন আমরাই পড়াতাম। আচ্ছা, টিচার নেওয়ার মতো তখন পরিবেশ হয়নি, তখন আমি পড়াতাম। তো যে আমি বেকার ছিলাম, আমি পড়াতাম। পড়ানোর পরে আস্তে আস্তে আমরা বললাম যে না, আমরা তো সম্ভব না, একজন টিচার নিয়োগ করতে হবে। তো একজন টিচার নিয়োগ করলাম। নিয়োগ করে ওটা নিয়োগ বিষয় নয়, ওটা আমাদের মেম্বার, সে স্বেচ্ছায় কিন্তু পড়াতো বাচ্চাদেরকে, আনন্দ পড়াতো। তখন একটা আনন্দ কাজ করতো, মানুষের জন্য কিছু করতেছে, বাচ্চাদেরকে পড়াচ্ছে, বাচ্চারা নাচ গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, মানে অনেক কিছু। আস্তে আস্তে যত দিন যাচ্ছে আমাদের পড়াচ্ছি। মনে করেন আমি যে বাসা ছিলাম, আমার বাসার উপরে একটা ছাদ ছিল, আচ্ছা, ওই ছাদে মানে উপরে ছাদ আছে, ওর চারিদিকে খোলা। তখন আমি কি করছি, আমার এক এলাকার ব্যক্তি ছিল, মানে ধনাঢ্য ব্যক্তি, ওনাকে আমি প্রস্তাব দিলাম যে আমার একটা স্কুল করবো, আমার চারিদিকে টিন লাগবে,
পরে উনি আমাকে কয়েকবার টিন দিল, টিন দেওয়ার পর ওই টিনগুলো দিয়ে আমি চারিদিকে বেড়া দিয়ে আমি ওখানে আমার স্কুলটা পরিচালনা শুরু করে দিয়েছি। আচ্ছা। আমার বাসার ছাদের উপরেই। বাহ। তো ওখান থেকে আমার যাত্রা শুরু। তো এখানে যখন এই শিশুগুলো লেখাপড়া পড়তেছে তখন আস্তে আস্তে লেখাপড়া করতে পারতো না, এই নিজের নামটাও লিখতে পারতো না। ওরা তো ওদের বাবা মাও পর্যন্ত নিজের নাম লিখতে পারে না। নিজেদের নাম লিখতে এখন আস্তে আস্তে যখন ওরা নিজের নাম শিখতে পারতেছে, নিজের নাম লিখতে পারছে, এলাকার নাম লিখতে পারতেছে, এখন বাবা মা আগ্রহ বাড়ছে এবং এদেরকে আরো কিছু দেওয়া শুরু করছে আমরা, বিভিন্ন কিছু। আপনার স্কুলটা কি এখনো আছে? হ্যাঁ, এখনো আছে। এখন আমার স্কুলে যাতে বিভিন্ন দেশের, চীন থেকে একজন প্রতিনিধি স্কুল পরিদর্শন আসছিল, বাহ। বাহ। তারপরে জার্মান থেকে একজন লোক প্রতিনিধি স্কুল আসছে, এবং বিশেষ করে রাশিয়ার ডেপুটি চিফ কাউন্সিলর এই স্কুল সম্বন্ধে খুবই চমৎকার। অবহিত আছে। এবং আমাকে যখন রাশিয়ার ডেপুটি চিফ কাউন্সিলর কার্যালয়ে গেছি, আমাকে বলছে 2 টাকা স্কুল, মানে 2 টাকা স্কুলটাকে তারা একদম মুখস্থ করে গেছে, তারা একটা আমরা জনপ্রিয় হয়ে একটু গেছে। পরিবর্তনটা জানতে চাই, একদম প্রথম পরিবর্তন। ধরেন আপনি প্রথম যে ব্যাচ বা ব্যাচই বললাম, যে প্রথম যে 10 জনকে পেলেন, তারা নিজেরা লিখতে পারছে বা তারা নিজেরা এখন নিজেদের এলাকার নাম, নিজেদের মানে থাকে না লেখাপড়ায় তার আগ্রহ হলো, কি দেখলেন? আপনার মধ্যে কেমন অনুভূতি হলো? আমার মধ্যে অনুভূতিটা অনেক চমৎকার হয়েছে, এবং কারণ তাদেরকে আমরা কিছু শিখাতে পারছি, আচ্ছা। এবং তারা এখন, তখনকার শুরুটা আর এখনকার শেষটা অনেক ডিফারেন্ট। এখন আমরা কিন্তু আমাদের এখান থেকে শিশুরা লেখাপড়া করে অন্য স্কুলে ক্লাস 6-7 পরে এমন শিশু আছে। বাহ। আমাদের এখন চিন্তা করতেছি যে না, আমরা যেহেতু এখানে বড় লেভেল পর্যন্ত আমরা পারবো না, আমরা অন্তত তাদেরকে স্কুলমুখী করা শুরু করি। এরপর আমরা বিভিন্ন সরকারি স্কুলে আমরা তাদেরকে আমাদের রেফারেন্স আমরা ভর্তি করাবো, ট্রান্সফার করে দিই ওখানে। এখন কয়েকজন প্রতি বছর আমরা 5-7 করে আমাদের স্কুল থেকে অন্য স্কুলে আমরা রেফার করি। আপনাদের সংগঠন কি বা সংস্থা কি রেজিস্টার করা? না, আমাদের সংগঠন আসলে এই যে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন, এই নাম দিয়ে যখন আমরা 2022-23 সালে নিবন্ধনের জন্য আবেদন করলাম, আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি। আচ্ছা। বঞ্চিত নামটা তারা অ্যালাউ করে নাই। পরে আমরা কিছু নাম চেঞ্জ করলেন? নাম চেঞ্জ করে আমরা এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন করছি। আচ্ছা। যেখানে এটার নামের ছাড়পত্র আমরা জয়েন্ট স্টক থেকে নামের ছাড়পত্র পেয়েছি এই নামে। আচ্ছা। তো এই নাম দিয়ে আসলে আমরা অনেক কাজ করছি বর্তমানে। যখন দেখা যাচ্ছে পরিবেশ প্রকল্প আমাদের একটা আছে, আমরা চিন্তা করলাম এশিয়ান গ্রিন বাংলাদেশ। এশিয়ান গ্রিন বাংলাদেশ চিন্তা করলাম যে একটা শিশু যদি বাঁচতে চায়, তারপরে আগে পরিবেশ, সুন্দর পরিবেশ, একটা শিশু অধিকার যদি পেতে চায় তাকে আগে বাঁচতে হবে। যদি আমরা যদি নাই বাঁচি তাহলে অধিকার দিয়ে কি করবো? আগে আমাদের বাঁচতে হবে, এরপর বাঁচার জন্য অধিকার। আর বাঁচতে গেলে আমাদের পরিবেশ ঠিক করতে হবে। দেশের যে পরিবেশ পরিস্থিতি, মানে জলবায়ু প্রভাব, এটা কিন্তু ভয়াবহ। এটা আমরা আসলে, আমার মনে হয় যে সবচেয়ে বেশি মানুষ সবাই পরিবেশ নিয়ে কাজ করা উচিত। কারণ পরিবেশ নিয়ে কিন্তু যেটা করে এটা সাময়িক, মানে মানে খুবই স্বল্প। এটা করা আরো বেশি করবো, বড় পরিসরে। আমরা পরিবেশ নিয়ে কাজ করলাম যে আমরা শিশুদেরকে বাঁচতে হলে, অধিকার বাঁচাতে হলে আগে আমাদের পরিবেশ বাঁচাতে হবে। পরিবেশ বাঁচতে পারলে আমরা বাঁচতে পারবো, আমরা বাঁচলে আমরা অধিকার পাবো। তখন এশিয়ান গ্রিন প্রকল্প করলাম, ওটা নিয়ে কাজ করছি। এর মধ্যে কি কাজ করছেন আসলে? আমরা এই মধ্যে দেখা যাচ্ছে এই সংগঠনের মাধ্যমে আমরা পরিবেশ নিয়ে বিভিন্ন স্কুলে পরিবেশ প্রকল্প, স্কুল টিম গঠন করছি শিক্ষার্থীদেরকে নিয়ে। যে আমরা চিন্তা করছিলাম যে ক্ষুদ্র ক্ষুদ্র আগে শুরু হোক, তাদেরকে প্রত্যেক স্কুল কমিটি গঠন করে দিয়েছে যে তোমরা তোমাদের স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন কি ধরনের কর্মসূচি নিচ্ছেন? অ্যাওয়ারনেস শুরু করা হচ্ছে, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, তারপরে যাচ্ছে ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলতে পারবে না, ক্লিন স্কুল ক্লিন ক্লাস, এরকম কিছু কাজ করছি। তারপরে শিশুদেরকে মাসে একবার করে মনিটরিং করছি যে প্রত্যেকটা যে যত ভালো আমরা গাছ দিচ্ছি, আবার গাছ বিতরণ করছি, যে এই গাছ থেকে যে যত দ্রুত ফল ফেলতে পারবে সে পুরস্কার পাবে। এবং আমরা তাদেরকে আবার গাছগুলো দেখতাম। এরকম অসংখ্য আসলে কাজ আছে। আমরা যেমন এই যে বন্যা হয়েছিল সিলেটে, আমরা কিন্তু আমাদের বিভিন্ন সবার শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধবদেরকে নিয়ে কিন্তু আমরা ঝাঁপিয়ে পড়ছি। 2বার আমরা সিলেটে গেছি এই বন্যাত্মক মানুষের ত্রাণ দেওয়ার জন্য। হ্যাঁ, অনেক করছি। তারপরে এটা ঢাকায় আমরা ব্যতিক্রমে আমাদের কিছু কাজ করছি, যেটা হলো শিশুদের, আমরা চিন্তা করলাম, আমি কিন্তু আস্তে আস্তে ওই গ্রামীণ পর্যায়ে যে কাজগুলো করছি ছোট পরিসরে বাচ্চাদের খাবার দেওয়া, এগুলো থেকে আস্তে আস্তে সরে আসছি। আচ্ছা, এটা বিভিন্ন ধরনের কাজ আপনি করছেন, বিভিন্ন সংগঠন করছেন, নতুন নতুন প্রকল্প আপনি হাতে নিচ্ছেন। সেক্ষেত্রে আসলে ফান্ডিং কি আগের মতোই, নাকি আপনারা সমাজের যারা আসলে ধনী শ্রেণী রয়েছেন তাদের কাছ থেকেও আসলে সহায়তা পাচ্ছেন? এটা আসলে ফান্ডিং, একটা কাজ বা একটা সংগঠন পরিচালনা করতে হলে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হলো যে আর্থিক ব্যবস্থা, অর্থায়ন। এটা কিন্তু অনেক সংগঠন কিন্তু জোরে পড়ে যায়, ভেঙে যায় বা ডাউন হয়ে যায় মাত্র আর্থিক অবস্থার কারণে। তো আমরা যখন ছোট থেকে শুরু করলাম তখন আমরা নিজেরা হলাম, যখন আস্তে আস্তে বড় হচ্ছে, মানুষে আমাদের কাজ দেখতেছে, আমাদের প্রতি মানুষের বিশ্বাস অর্জন হচ্ছে, তখন মানুষ কিন্তু বিভিন্ন জন আমাদেরকে সহযোগিতা করছে বা এই সহযোগিতার মাধ্যমে কিন্তু আমরা ওগুলো পরিচালনা করে যাচ্ছি। তো
তো যেটা বলতেছিলাম যে আমরা চিন্তা করলাম যে খাবার বাচ্চাদেরকে আজকে একবেলা খাবার দিলাম, এই বাচ্চারা এই খাবার দিয়ে তো বাচ্চার জীবন পরিবর্তন হবে না। না, একটা কম্বল দিলাম, এই কম্বল দিয়ে তো বাচ্চাদের সাময়িক। সাময়িক কিছু হবে না। এমন কিছু করতে হবে যাতে ভবিষ্যতে তাদেরকে আর কম্বল দিতে না হয়, সে তাদেরকে নিজেই কম্বলটা কিনতে খাবার পারবে, দিতে না হ্যাঁ। হয়। অনেক রাস্তার অনেক ছেলে আছে মাদক সেবী, তাদেরকে কম্বল দিলাম, তারা কি করছে কম্বল এটা বিক্রি করে তারা মাদক সেবনে জড়িয়ে পড়ে। তাহলে আমরা এমন কিছু করা যাবে না যেটাতে তাদের জীবন পরিবর্তন হবে না। তখন আমি চিন্তা করলাম যে এই শিশুদের কথাগুলো রাষ্ট্র পর্যন্ত তুলে ধরতে হবে। আচ্ছা। আমি কি করছি, বিভিন্ন দেশের বড় বড় রাষ্ট্রদূতদেরকে নিয়ে আমি একটা ঢাকা সেমিনার করছি। যে সেমিনার রাশিয়ার ডেপুটি চিফ কাউন্সিলর ছিল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, সাবেক জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ছিলেন, বিচারপতি ছিলেন, বড় বড় সাংবাদিকরা ছিলেন। যে আমি বলছি বাংলাদেশে এত লক্ষ শিশু রয়েছে, তাদেরকে জীবন মান উন্নয়নের জন্য রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে। রাষ্ট্র যদি দায়িত্ব নিতে, আজকে আমার মতো ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে আমার ব্যক্তিগত কাজ বাদ দিয়ে আমি এটা কেন করতে হচ্ছে? রাষ্ট্রের আগে দায়িত্ব নিতে হবে। রাষ্ট্রের পাশাপাশি আমাদের সামর্থ্য আমরা যতটুকু কাজ আমরা করব, কিন্তু রাষ্ট্র থেকে আগে ভূমিকা রাখতে হবে। তো এই ধরনের বিভিন্ন কাজ আমরা করছি। শিশুদের অধিকার সুরক্ষায় রাষ্ট্রের করণীয়, শিশু অধিকার সুরক্ষায় গণমাধ্যমের করণীয়, আমরা সেই ধরনের প্রোগ্রাম আমরা করছি। তারপরে বিভিন্ন স্কুল কলেজে আমরা যারা মেধাবী অথচ গরিব তাদেরকে আমরা শিক্ষা সামগ্রী বিতরণ করেছি, তাদের আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করেছি, ঈদ আসলে নতুন পোশাক দিয়েছি, স্কুল ব্যাগ দিয়েছি। আমরা অসংখ্য কাজ করেছি, এগুলো আসলে বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। যেটা আসলে 2017 সাল থেকে অসংখ্য কাজ হয়েছে, যেটা আপনার আমাদের প্রোফাইলে, আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ফেসবুক আছে, এখানে কিন্তু আপনার সব কাজের বিবরণ দেওয়া আছে। তারপরে যেহেতু আপনাদেরকে না, তা সরাসরি তো বলার সুযোগ অবশ্যই হচ্ছে, আসলে। এখন কমিটিতে আপনাদের মোট কতজন আছে? এখন কমিটিতে আমরা 21 জন আছি। 21 জনের মধ্যে আমি মহাসচিবের দায়িত্ব পালন করছি, মানে সেক্রেটারি মহাসচিবের দায়িত্ব পালন করছি। আর আমাদের কমিটির মেয়াদও শেষ, হয়তো রিসেন্টলি আমরা আরেকটি কমিটি গঠন করতে যাচ্ছি। আচ্ছা, ঢাকা নারীদের জন্য আসলে আপনি কি কাজ করছেন? নারীদের জন্য আমরা কাজ করেছি, স্বাবলম্বী প্রকল্প আমরা করেছি। যেমন নারীদেরকে সেলাই মেশিন প্রদান করছি, যেটা নারীদের সেলাই মেশিন প্রদান করে, যেমন নারায়ণগঞ্জে আমরা 5 জন, সম্ভবত 10 জন নারীকে আমরা সেলাই মেশিন উপহার দিয়েছি, চট্টগ্রামে দিয়েছি। আমরা কারিগরি একটা সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র গঠন করেছিলাম, যেখান থেকে নারীরা, যারা বেকার নারী, তাদেরকে আমরা আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমরা সেলাই মেশিন প্রশিক্ষণ দিয়েছি একদম স্বল্প মূল্যে। আরেকটা কাজ করেছি, আমাদের কুড়িগ্রামে একদম জনগোষ্ঠী একটা শহর আছে কুড়িগ্রাম। ওই কুড়িগ্রামে অনেক নারী হাতের কাজ জানে, কিন্তু তারা কাজগুলো কোথাও সাপ্লাই দেওয়ার মতো বা ওরকম কাজ পাচ্ছে না। তো আমরা ওখানে 50 জনের নারীর একটা টিম গঠন করেছি, আচ্ছা, কুড়িগ্রাম। তো চিন্তা করলাম, আমি একবার সরাসরি কুড়িগ্রাম গিয়েছি, গিয়ে ওখানে আমরা নারীদেরকে নিয়ে মিটিং করেছি, এবং কুড়িগ্রাম যে সদর উপজেলার উপজেলা পরিষদ আছে, ওই পরিষদে আমি মিটিং করেছি নারীদেরকে নিয়ে। আমরা আপনাদের জন্য আমরা কিছু করতে চাই। পরে ওখানে কমিটি গঠন করে আমরা নারীদের অনেক কারুকাজ জানে, হাতের কাজ, ওই কাজের একটা ব্যবস্থা তাদেরকে করা হয়েছে। 50 জন নারী বর্তমানে কুড়িগ্রামে হয়েছে। এরপরে কুড়িগ্রাম আরেকটা স্কুল গঠন করারও পরিকল্পনা চলছে, এবং ঢাকা মহাখালীতে আমরা আরেকটা স্কুল পরিচালনার কাজ প্রসেসিং চলছে। বিশেষ করে নারীরা বেকার, মানে বেকারত্ব জীবন হচ্ছে একটা সমাজের বোঝা, দেশের বোঝা। তো আমরা এই বেকারত্বকে দূরীকরণের লক্ষ্যে আমরা চেষ্টা করেছি যে আমাদের যথাসম্ভব আমাদের সাধ্য অনুযায়ী কোথাও আমরা যদি বাংলাদেশের যারা আছে একটু একটু করে যদি যার যার অবস্থান থেকে একটু সহযোগিতা হাত বাড়ায়, বা মনে করতে হবে যে আপনি মানুষ, আমি মানুষ, আমি মানুষ হয়ে আমি আরেকটা মানুষের জন্য কাজ করা, এটা আমার নৈতিক দায়িত্ব, এটা আমার অধিকার, তাহলে আমরা কিন্তু কোনো মানুষ বাংলাদেশ থেকে অসহায় এখনো থাকতো না। আমরা দেখেন যে করোনার মধ্যে কিন্তু অনেক বড় বড় লেভেলের মানুষগুলো কিন্তু বাসায় ঘুমিয়েছিল, বাসায় করোনা ভয়ে বাসা বের হয়নি। অথচ আমাদের মতো যারা সামাজিক কাজ করছে তারা কিন্তু প্রতিনিয়ত বাইরে ছিল, নিজের বাবা মা নিজের ছেলেকে রেখে চলে গেছে, স্ত্রী স্বামীকে রেখে চলে গেছে, মানে দাপন দিতে পারে নাই, রাস্তায় লাশ রাখছিল। অথচ সামাজিক যারা মানবিক কাজ করতো তারা কিন্তু লাশগুলা ধুয়ে গোসল করিয়ে তাদেরকে দাপন করেছে, এমন নজির অনেক ঘটনা রয়েছে। অথচ রাষ্ট্র থেকে এই সামাজিক কাজগুলো করার মতো যে ব্যক্তিগুলা, নিঃস্বার্থ মানুষগুলো, তাদের জন্য রাষ্ট্রের কোনো ইয়ে নেই, স্বীকৃতি নেই। এবং আপনারা রেজিস্ট্রেশনও পাননি? রেজিস্ট্রেশন পাচ্ছি না এখন। আবার রেজিস্ট্রেশন পাইলে এখন এটা আসলে বলাও ঠিক না। রেজিস্ট্রেশন পাইতে গেলে অনেক ক্যাটাগরি, এটা করতে হবে, সরকারি এটা সমস্যা, ওই সমস্যা। আমরা সামাজিক কাজ করবো, মানে নিজের রক্তটা নিজে করবো। এখন রেজিস্ট্রেশন করতে গিয়ে যদি আমার বাধা বিপত্তি হয়, তাহলে আমরা রেজিস্ট্রেশন কেন করব? আপনার নিজের একটা জগৎ রয়েছে, নিজের পরিবার রয়েছে, যে পরিবার আপনাকে সবসময় অনুপ্রেরণা দেয়, আপনার স্ত্রী, আপনার নিজের পরিবার, আপনার সন্তান, তাদেরকে নিয়ে একটু শুনতে চাই ছোট করে। একটা মানুষকে বাঁচতে হলে, একটা মানুষ জীবনে সফল হতে গেলে তার পরিবার সাপোর্টটা অপরিসীম, এটার কোনো বিকল্প নেই। তো আমার স্ত্রী কিন্তু আমাকে সর্বোত্তম
সাপোর্টিং দিচ্ছি সামাজিক কাজগুলোকে, সেও কিন্তু অত বেশি না, সেও আমাদের মতোই দরিদ্র পরিবার, তারও বাবা মা নাই, মানে এতিম বললে বলা যায়। তো সে বুঝে বললাম আসলে যে দুঃখ দিয়ে দরিদ্র, সে আরেকজন দরিদ্র কথা বুঝে। তো সে কিন্তু আমাকে, সে আরেকটা কথা বলেনি, সে কিন্তু জব করছিল আচ্ছা। বিয়ের পরে। সে জব করতো, যখন আমার এই কাজগুলো দেখতো, সামাজিক কাজগুলো দেখে কিন্তু সে বেশি উৎসাহ দিত। এবং সে মাসিক যে আমি তখন ও জব করতো, আমি কিন্তু জব করিনি, আমি জব ছেড়ে দিয়েছিলাম। তো আমার ছেড়ে দেওয়া, তো আমার চলতে টাকার পয়সা লাগতো, সেই কিন্তু আমাকে সাপোর্ট দিত। মাস শেষে যে বেতনটা পেতো এখান থেকে ঘর ভাড়া সব কিছু খাওয়া দাওয়া করে দিন শেষে কিছুটা অর্থ আবার এই সামাজিক কাজের জন্য ব্যয় করতো। তার উৎসাহ, অনুপ্রেরণা, এবং সে আমাকে সবচেয়ে পরিবারে বলতে আমার বাবা, দুইটা ব্যক্তি আমাকে এই সামাজিক কাজে অনুপ্রেরণা জুগিয়েছে। এক হলো আমার বাবা, দুই হলো আমার স্ত্রী। আমার বাবা 2017 সালে মারা গেছে, 17 সাল থেকে আমার সংগঠন করে দিয়েছে জুন মাসে। পাশাপাশি আপনি একটা ব্যবসা পরিচালনা করছেন আপনার নিজস্ব। সামাজিক যারা কাজ করে সব, আমরা যদি আমার পকেটে যদি টাকা না থাকে, হয়তো আরেকজনকে তো দিতে পারবো। পকেটে 50 টাকা থাকলে আমি আরেকজনকে 10 টাকা দিতে পারবো। তাহলে আমাদের আগে কি করতে হবে? আমার নিজের অবস্থানটা তৈরি করতে হবে। তো নিজের অবস্থান তৈরি করার জন্য আমি ছোট্ট একটা বিজনেস, বেশি দিন হয়, অল্প দিন হয়েছে, এটা শুরু করেছি। অনেকে আবার ঠাট্টাও করে, এখনো মহাসচিব হয়েছে, আবার ব্যবসা ছোট দোকানদারি করে। তাই বললাম যে ভাই, ব্যবসায়ী, বিজনেস, মানে কোনো কর্মকে ছোট করে না। আমরা যারা সামাজিক কাজ করি, আমাদের মন থাকতে হবে বড়, উদার। এখন আমরা যদি আমাদের নিজের কাজকে আমরা ছোট করে দেখি, তাহলে আমরা অন্য মানুষকে কিভাবে কাজ করবো? একদম। তো এইভাবে আমরা করে যাচ্ছি। এই আমার ছোট যে কনস্ট্রাকশনের যেটা, এটা আমার ছোট ভাই দেখাশোনা করে, ওটা সম্বন্ধে আমি অতটা বুঝি না। তো সব লাইসেন্স সব আমার নামে, আমি ইনভেস্ট আমার, সেটাকে দেখাশোনা করে ও করে, আমি হিসাব কিতাবের জন্য আমি রাখি আর কি। আর যে এটা রেস্টুরেন্টের বিষয়টা, এটা সামথিং ছোট একটা বিজনেস, ওটাও আমি মাঝে মাঝে দেখাশোনা করি, আমার ছোট ভাই দেখাশোনা। এভাবে করে আসলে মানুষ এগিয়ে যায়। মানুষদেরই অনেক বেশি প্রয়োজন আমাদের সমাজে। সফলতা হওয়া যায় না, মানুষকে কষ্ট করতে হবে, ধৈর্য ধরতে হবে। যেমন মানুষকে দুইটা জিনিস মানুষকে সফলতা নিয়ে আসে, একটা হচ্ছে ধৈর্য, আর হচ্ছে ত্যাগ। যে যত বেশি ত্যাগ করতে পারবে সে তত সুখী, যে যত ধৈর্য ধরতে পারবে সে যত ভালো ফল পাবে। তা আমরা তো হতাশ হয়ে যাই, কোনো একটা কিছু করার আগে আমরা হতাশ হয়ে যাই, ভেঙে পড়ি। এই ভেঙে পড়াই আমাদের জীবন শেষ করে দেয়। কোনো অবস্থাতে আমরা যদি জীবনে সফল হতে চাই, জীবনে কিছু করতে চাই, তাহলে কিন্তু জীবনে ভেঙে পড়া যাবে না, হাল ছাড়া দেওয়া যাবে না, ধৈর্য ধরে থাকতে হবে। আজকে আপনাদের এই জায়গায় আসা, আমার মতো একজন ব্যক্তি এই জায়গায় আসছে, এটা এমনি এমনি আসে নাই। অনেক ত্যাগ, শ্রম, কষ্ট, কাজে করে এখানে আসছে। আমার হচ্ছে অনেক সমাজে অনেক ধন্যাঢ্য ব্যক্তি আছে, অনেক বড় বড় ব্যক্তিরা আছে, হয়তো তাদের এখনো এই জায়গায় আসার সুযোগ হয়নি। আমার হয়েছে কেন? আমি সেভাবে ত্যাগ করেছি, অনেক জীবন থেকে অনেক কিছু ত্যাগ করছি। আপনি যত বেশি ত্যাগ করবেন, যত ধৈর্যশীল হবেন, তত আপনি সফল হবেন। তা আমি এটাই বলবো, পরিশেষে আমাদের সামাজিক সংগঠন যারা করে, আমরা বলবো যে কোনো দলাদলি না করে, কোনো রকম গ্রুপিং না করে, আমরা এক মন এক ধ্যান দিয়ে আমরা যদি অসীম মানুষের কল্যাণে কাজ করে যাই, আল্লাহ কিন্তু আমাদের সকলের পাশে থাকবে। কারণ পৃথিবীতে 18,000 মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যেহেতু সর্বশ্রেষ্ঠ আল্লাহ বলেছে, তাহলে কাজটা তো মানুষের শ্রেষ্ঠ কাজ। এত সুন্দর করে আসলে বলেছেন, এরপর আর কোনো কথাই সাজে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আমাদের রাঙা সকল পরিবারের পক্ষ থেকে, যে আপনি যাদের জন্য কাজ করছেন, আমাদের জন্য কাজ করছেন, সেজন্য অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভকামনা থাকলো। ভালো থাকবেন। ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ, এবং সেই চমৎকার আয়োজন আমাকে আমন্ত্রণ জানার জন্য এবং দর্শকদের আমার কথাগুলো শোনার জন্য বিশেষ করে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।